আজকে ক্রাইমের যে সত্যি ঘটনাটা শুরু করছি সেটা উত্তরপ্রদেশের ঝাঁসির নন্দপুরা নামের একটা এরিয়া, সেখানকার ঘটনা। নন্দপুরাতে 1990 সাল নাগাদ এক ভদ্রলোক থাকতেন। তার নাম ছিল রাম সিং পরিহার। তিনি ভারতীয় রেলের গ্রুপ ডি এর কর্মচারী ছিলেন। তার বাড়ির লোকজন তার জন্য একটা পাত্রী খুঁজছিল। পাত্রী খুঁজে গীতা নামের একজন পাত্রীকে ঠিক করা হয়েছিল তার সঙ্গে বিয়ের জন্য। গীতার সঙ্গে রামের ধুমধাম করে বিয়ে হয়ে যায়। তারপরে গীতা শ্বশুর বাড়িতে গিয়ে সংসার শুরু করেছিল। বিয়ের পরে কেটেছিল প্রায় 12টা বছর। ইতিমধ্যেই গীতার 3 সন্তান হয়েছিল, প্রথমে ছেলে, তারপরে 2 মেয়ে। গীতা আর রামের মধ্যেও অন্যান্য সব স্বামী স্ত্রীর মধ্যে বিয়ের বেশ কিছু বছর পর যেমন ঝামেলা, মনোমালিন্য, তর্ক ইত্যাদি শুরু হয়, তেমন শুরু হয়েছিল। ইতিমধ্যেই যখন রাম সিং পরিহার ডিউটি যেত, তো আরো একজন মহিলার সাথে তার আলাপ হয়। সেই মহিলার নামও গীতা। সেও কিন্তু ম্যারিড একজন মহিলা। তার হাজবেন্ডের নাম উদয় রায়। উদয় রায় ওই এরিয়াতে মজদুরের কাজ করত। মজদুর ছিল, তার টাকা পয়সা কম ছিল, সব সময় সে কাজও পেত না। সেই জন্য তার স্ত্রীর সাথে তার ঝগড়া হতো। আবার সে মাঝে মাঝেই নেশাগ্রস্ত হয়ে বাড়ি ফিরে আসত। আর যে মহিলার সাথে আলাপ হয়েছিল রামের, তার নামও আবার গীতা। তো রামের সাথে আবার এই নতুন মহিলা গীতা রায়ের যখন কথা হয়, তখন দুজনেই, গীতা নিজের স্বামীর নামে নিন্দা করে আর রাম নিজের স্ত্রীর নামে নিন্দা করে যে আমাদেরও সবসময় ঝগড়া হয়, আমরা পরস্পরের জন্য একদম ঠিক না, আমার আর আপনার বিয়ে হলে খুব ভালো হতো। এইরকম হতে হতে দুজনের মধ্যে সম্পর্কটা খুব গভীর হয়। তখন রাম সিং পরিহার নিজের স্ত্রী, 3 সন্তানকে ফেলে রেখে সেখান থেকে বেরিয়ে চলে যায়। আর ওদিকে গীতা নিজের উদয় রায় নামের হাজবেন্ডকে, নিজের ছোট বাচ্চাকে ফেলে রেখে চলে যায় রাম সিং পরিহারের কাছে। দুজনে একটা ভাড়া ঘর নেয়, নিজেদের নতুন সংসার শুরু করে। বেশ কিছু বছর কেটেছে। গীতা আর রামের দ্বিতীয় স্ত্রী গীতার সাথেও রাম সিং পরিহারের একটা সন্তান হয়েছিল। তার নাম রাখা হয়েছিল নিতিন পরিহার। আবারও বিয়ে পুরনো হয়ে যাওয়ার পরে যেমন হয় তেমন শুরু হয়েছিল রামের সাথে মাঝে মধ্যে স্ত্রীর ঝগড়া। তাছাড়াও এরিয়ার বা যেখানে রাম ডিউটিতে যেত সেখানকার সব লোকজনেরাই জানতো যে রামের চরিত্র ভালো নয়। চরিত্র বলতে সে মহিলাদেরকে খারাপভাবে কথাবার্তা বলে, তাদেরকে নিয়ে উল্টোপাল্টা আলোচনা করে। কোনো মহিলারই রাম সিং পরিহারের ব্যবহার বা স্বভাব ভালো লাগে না। তার সাথে যে ডি গ্রুপের কর্মচারীরা কাজ করে তাদের সাথেও মাঝে মাঝে অপব্যবহার করে। 2018 সালে রেলের একটা অফিসারের সরকারি বাংলোতে রাম সিং ডিউটি করছিল। ডিউটি বলতে সে যেহেতু গ্রুপ ডি এর কর্মচারী ছিল, তো সে কখনো ওই অফিসারের বাড়িতে মালির কাজ করত, কখনো ড্রাইভারের কাজ করত, স্কুল থেকে বাচ্চাদের নিয়ে আসা নিয়ে যাওয়া ইত্যাদি কাজ করত। তো তাকে বারবার ওই অফিসারের বাংলোতে আসতে হতো। এদিকে সেই অফিসারের বাংলোতে রান্না করার কাজ করত প্রীতি নামের একজন মহিলা। প্রীতি সিং কিন্তু একজন ম্যারিড মহিলা ছিল। সেই সরকারি বাংলো থেকে কিছুটা দূরেই তার বাড়ি ছিল। তার হাজবেন্ডও একজন মজদুর ছিল। খুব বেশি টাকা পয়সা ছিল না তাদের, অভাবের সংসার ছিল। প্রীতি যেটুকু রোজগার করত সেটুকুতেই কোন রকমে সংসার চালাতে হতো। প্রীতির সঙ্গে প্রীতির থেকে 27 বছর বয়সে বড় ওই পিয়ন রাম সিং পরিহারের আলাপ হয়েছিল। রাম সিং পরিহার আগেই বলেছি মহিলাদের দিকে কুদৃষ্টি রাখত,
সবার সাথে সে একটু খোলামেলা ভাবে মিশতে চাইতো। প্রীতির সাথেও তার বন্ধুত্ব হয়ে যায়। প্রীতিও তাকে খুব গুরুত্ব দিয়ে কথা বলতো। প্রীতির গুরুত্ব দেওয়ার একটাই কারণ ছিল যে রাম সিং একজন সরকারি কর্মচারী। প্রীতির সাথে তার যথেষ্ট ঘনিষ্ঠতা তৈরি হয়। তারপর থেকে রাম সিং নিজের যে দ্বিতীয় স্ত্রী বা তার ছেলে নিতিন, তাদেরকেও প্রায় ত্যাগ করেছিল। নিজের পুরোপুরি টাকাটা সে প্রীতি সিং এর ওপর খরচ করছিল। প্রীতি সিংকে সঙ্গে নিয়ে কোথাও বেড়াতে যাচ্ছিল, কখনো 2-4 দিনের জন্য বেড়াতে যাচ্ছিল, কখনো সিনেমায় যাচ্ছিল, কখনো তাকে বিভিন্ন জিনিস কিনে দিচ্ছিল। এইভাবেই কিছুটা দিন কাটে, এমনকি তারা লিভ ইনে থাকতেও শুরু করে। কারণ প্রীতির সবসময় টাকার অভাব, তার হাজবেন্ড মজদুর, বিশেষ টাকা পয়সা তাকে দিতে পারে না। নিজের খরচের জন্য রোজগার তাকে নিজেই করতে হয়। সেই জন্য প্রীতি ইন্টারেস্ট নিচ্ছিল রাম সিং পরিহারের উপর। এইভাবে কটা বছর কেটেছিল। এবার রাম সিং পরিহারের রেলওয়ে ডিপার্টমেন্ট থেকে রিটায়ারমেন্ট হয়ে যায়। তখন 2021 সাল। রিটায়ারমেন্টের পরে রাম সিং 20 লাখ টাকা প্রীতিকে দিয়েছিল। প্রীতি সেটা নিজের নামে ফিক্সড করেছিল। 2.5 লাখ টাকার গয়না প্রীতিকে কিনে দিয়েছিল। তারপরেও কিন্তু প্রতি মাসে নিজের যে পেনশনটা আসতো, নিজের খাওয়ার খরচ আর হাত খরচের জন্য সামান্য কিছু টাকা রেখে পুরো টাকাটাই সে প্রীতিকে দিত বা প্রীতির জন্যই খরচ করত। ধীরে ধীরে প্রীতির সাথে তার সম্পর্কটাও পুরনো হচ্ছিল। প্রীতির চাহিদাটা ক্রমশ বাড়ছিল। এবার কিন্তু রাম সিং পরিহার বিরক্ত হচ্ছিল। এবার তার আর ইচ্ছা করছিল না প্রীতিকে টাকা দিতে। রাম সিং এর যথেষ্ট বয়স হয়েছিল। এখন সে চাইলেও নিত্য নতুন মেয়েদের সাথে বন্ধুত্ব বা গল্প করলে মেয়েরা তার প্রতি ইন্টারেস্টেড ছিল না। কারণ তার কাছে টাকাও ছিল না। টাকা তো সব প্রীতি নিয়ে নিত। প্রীতি আর সে লিভ ইনেই থাকতো। প্রীতি মাঝে মধ্যে নিজের বাড়ি, যে নিজের হাজবেন্ড, সেখানেও যেত। এইভাবে কিছুদিন চলছিল। হঠাৎ করে প্রীতি বলতে শুরু করে যে তার 2 লাখ টাকা চাই। দিকে রাম সিং পরিহারের কাছে কিন্তু টাকা নেই। সে কোথা থেকে টাকা দেবে? সে বলে আমি টাকা দিতে পারবো না। প্রীতি কিন্তু এবার রেগে যায়। যদি তাকে টাকা না দেওয়া হয় তাহলে সে পুলিশে যাবে। পুলিশে গিয়ে বলবে যে তার থেকে 27 বছর বড় একজন বৃদ্ধ তার সাথে যৌন নির্যাতন করেছে। সে কেস করবে, পুলিশ তাকে অ্যারেস্ট করবে। এবার কিন্তু সত্যি সত্যি ভয় পেয়ে যায় রাম সিং পরিহার। মনে মনে একটা প্ল্যানিং করতে থাকে যে কিভাবে শাস্তি দেওয়া যায় প্রীতি সিংকে। রাম সিং এবার ইউপির ঝাঁসির একটা ব্রহ্মনগর নামের এরিয়া, একদম নির্জন এলাকা। সেখানে লোকজনের বাড়িঘর খুব দূরে দূরে। সেখানে গিয়ে ভাড়ায় একটা ঘর নেয়। ঘর নিয়ে সেখানে সে একাই থাকতে শুরু করে। নিজের রান্না বান্নাও নিজে করতো, নিজেই থাকতো। ঠিক টাইমলি সে ভাড়াটাও দিয়ে দিত। এদিকে প্রীতি সেই একই রকম ভাবে তাকে ভয় দেখাচ্ছিল যে তাড়াতাড়ি 2 লাখ টাকার ব্যবস্থা করো, না হলে কিন্তু আমি পুলিশের কাছে যাব। একদিন মনে মনে রাম সিং ঠিক করে ফেলেছিল যে এবার সে প্রীতিকে শেষ করে ফেলবে। সে প্রীতিকে কল করে জানিয়েছিল যে তোমার 2 লাখ টাকার ব্যবস্থা হয়ে গেছে, তুমি আমার বাড়ি চলে এসো। সেই ব্রহ্মনগর নামের যে নির্জন এরিয়া, যেখানে বর্তমানে রাম সিং পরিহার থাকতো, সেখানে প্রীতি এসে পৌঁছেছিল। দিনটা ছিল 8 জানুয়ারি 2026। যেই প্রীতি ঘরের ভেতর ঢুকেছিল, একটা কুড়ুল আগে থেকে রেডি করা ছিল, সেটা দিয়ে প্রীতিকে আঘাত করা হয়েছিল। প্রীতি সেখানেই নিস্তেজ হয়ে পড়ে গেছিল। 8 থেকে 10 তারিখ পর্যন্ত প্রীতিকে সেইখানে রেখে দেওয়া হয়। যেহেতু শীতকাল, ইউপিতে খুব ঠান্ডা পড়ে, খুব একটা অসুবিধা হয়নি বা শরীরটা পচেও যায়নি, কেউ বুঝতেও পারেনি। 10 জানুয়ারি 2026-এ রাম সিং পরিহার বাজারে গেছিল। সিপরি বাজার থেকে একটা নীল রঙের ড্রাম নিয়ে এসেছিল।
সেই ড্রামে যখন সে প্রীতির দেহটা ঢোকাতে যায়, তখন সে বুঝতে পারে যে দেহটা ড্রামের তুলনায় বড়, ড্রামে ফিট করতে পারেনি সে। সে তখন তার দ্বিতীয় স্ত্রীর যে ছেলে নিতিন পরিহার, তাকে কল করেছিল। নিতিন বর্তমানে বড় হয়েছে, 22 বছর তার বয়স, সে একটা বেসরকারি কোম্পানিতে কাজ করে। তাকে কল করে তার বাবা বলেছিল যে একটা লোহার সিন্দুক দরকার, লোহার বড় যে একটা বক্স হয় সেটা তার খুব দরকার, সেটা যেন সে কিনে দিয়ে যায়। ছেলে বাবা বলেছে। ছেলে ডিউটি থেকে আসার পথে একটা লোহার সিন্দুক কিনে নিয়ে এসেছিল বাবার কাছে। বাবার বাড়িতে এসে নক করেছিল, পৌঁছে দিয়েছিল। সে ভেতরে এসে বাবার সাথে কিছুক্ষণ বসতে চাইছিল, তবে বাবা তাকে বাড়ির গেট থেকেই বলে, তুমি যাও, এখন পরে তোমার সাথে কথা হবে। ছেলেটার ইচ্ছা ছিল না, কিন্তু বাবা যেহেতু তাকে বাড়িতে ঢুকতে দেয়নি, সেও ঢোকেনি। সে মন খারাপ করে সেখান থেকে চলে গেছিল। 11 তারিখে রাম সিং পরিহার মুক্তিধাম নামের একটা শ্মশান আছে সেখানে, সেখান থেকে 1.5 কুইন্টাল কাঠ নিয়ে নিজের বাড়িতে আসে। তার বাড়ির দূরে দূরে যে কিছু বাড়ি ছিল তারা সবাই জিজ্ঞেস করে যে আপনি অত কাঠ কি করবেন? তখন ভদ্রলোক বলে যে আমার বয়স হয়েছে, প্রচন্ড ঠান্ডা লাগে রাতে, তো আমি আগুন জ্বালাবো। এবার প্রতিবেশীরা আর কোনো বিশেষ প্রশ্ন করেনি, তিনি বাড়ি চলে এসেছিলেন। তারপর থেকে সিন্ধুকে সেই কাঠ দিয়ে তিনি সেই বডিটাকে বিভিন্ন ভাগে ভাগ করেছিলেন কুড়ুল দিয়ে। কিছু কিছু ভাগ নিয়ে সেই সিন্ধুকের মধ্যে রেখে কাঠে আগুন জ্বালাতেন, তার সঙ্গে সেই কিছু টুকরো নিয়েও আগুন জ্বালাতেন। আশেপাশের লোক কিন্তু গন্ধও পেয়েছিল, একটু আধটু হালকা গন্ধতে তারা ভদ্রলোককে জিজ্ঞেস করেছিল কি ব্যাপার, আপনার বাড়ির ওদিক থেকে আমরা কিছু গন্ধ পাই, ধোঁয়াও পাই। তারা বলে যে আমি আগুন জ্বালাচ্ছিলাম, একটু নোংরা আবর্জনা ইত্যাদি জ্বালিয়েছিলাম, সেই জন্য হয়তো গন্ধ বেরিয়েছে, তো ওর কোনো বিশেষ ব্যাপার না। 11 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত প্রত্যেক দিন গভীর রাতে তিনি ওইভাবেই প্রীতি সিং এর শরীরের বিভিন্ন টুকরোগুলোকে আগুনে পুড়াচ্ছিলেন। শেষ পর্যন্ত শরীরের যে ভেতরের কিছু অংশ বাকি থেকে যায়, সেগুলো তিনি পোড়াতে পারেননি। আর তার বাড়ির থেকে কিছুটা দূরে দূরে যে বাড়ির লোকজনরা ছিল, তারা একটু সন্দেহ করছিল, তাকে দেখলেই প্রশ্ন করছিল। সেই জন্য তার মনে হয় যে আর পোড়ানোর দরকার নেই, এবার যে অবশিষ্ট ভাগগুলো রয়েছে সেগুলো কোথাও একটা ফেলে দিয়ে আসতে হবে। তো তিনি সেই যে ড্রামটা, সেই ড্রামটাতে বাকি কিছু অংশ রেখে দিয়েছিলেন, আর যে পোড়ার পরে যে অংশগুলো থেকে যাচ্ছিল সেগুলো ওই সিন্ধুকে বন্ধ করেছিলেন। তারপরে নিজের দ্বিতীয় স্ত্রী, যার নাম গীতা রায়, আগেই বলেছি, তাকে সমস্ত ব্যাপারটা জানায়। গীতা রায় খুব খুশি হয় মনে মনে যে যে মহিলার জন্য তাকে ছেড়ে তার হাজবেন্ড চলে গেছিল, তাকে সে মেরে ফেলেছে। এবার তাহলে তার হাজবেন্ড তার কাছে ফিরে আসবে, তার হাজবেন্ডের যে পেনশনটা এবার সেই পাবে। সেই জন্য সে নিজের হাজবেন্ডকে বলেছিল যে আমি তোমার সঙ্গ দেব। নিজের ছেলেকে বলে যে একটা গাড়ি, ছোট্ট গাড়ি, অটোর মতো একটা গাড়ি, যেটা সামনেটা ঠিক অটোর মতো আর পেছনটায় জিনিস রাখার জায়গা থাকে, জিনিস এদিক ওদিক পৌঁছানো হয়, সেই রকম একটা গাড়ি, সেই গাড়িওয়ালাকে কল করা হয় 17 জানুয়ারি 2026 রাত্রেবেলায় 12টার সময়। যে ড্রাইভার বা যে গাড়ির মালিক, যাকে কল করা হয়েছিল, তার নাম ছিল জয় সিং পাল। তাকে বলা হয় যে একটা বাক্স আর একটা নীল ড্রাম আমরা অন্য জায়গায় নিয়ে যেতে চাই, তুমি এসো, সঙ্গে 4টে লেবারও এনো। সে বলে যেহেতু এত রাত্রেবেলায় আমাকে একটু ভাড়া বেশি দিতে হবে, 400 টাকা ভাড়া ঠিক করা হয়। 4জন লেবার এসেছিল, ওই ড্রামটা আর ওই সিন্দুকটা গাড়িতে তুলে দেওয়া হয়েছে। আর গাড়িতে সঙ্গে বসেছিল ওই ভদ্রলোক, তার দ্বিতীয় স্ত্রী আর তার ছেলে। ছেলে কিন্তু এই ব্যাপারে কিচ্ছু জানে না, স্ত্রী কিন্তু জানে।
গাড়ি যাচ্ছে যেখানে ওই জিনিসটা নামিয়ে দিতে বলা হয়েছে সেদিকে, কিন্তু ওই ড্রামটা তোলার সময় মজদুররা বা ড্রাইভার গন্ধ পেয়েছিল। জিজ্ঞেস করা হয়েছিল কি আছে এর মধ্যে, গন্ধ বেরোচ্ছে কেন, কিন্তু সেই ভদ্রলোক বা তার স্ত্রী বা তার ছেলে তারা বলে যে না, ওতে বিশেষ কিছু নেই। কিন্তু আজকাল নীল যে ড্রাম, সেটা নিয়ে নানা রকম গল্প আছে আমরা জানি, সেই জন্য যে ড্রাইভার তার সন্দেহটা থেকে গেছিল। 4 জন মজদুর নিজের কাজ করে চলে গেছিল, তবে ড্রাইভার এখনো সন্দেহ হচ্ছিল তার। কিছুক্ষণ পরে যে হাজবেন্ড মানে রাম সিং পরিহার, সে বলে সে টয়লেট যাবে বলে সে নেমেছিল, তবে টয়লেট করে আর ফিরে আসেনি। সে সেখান থেকেই নিজের দ্বিতীয় স্ত্রীকে আর ছেলেকে ওই গাড়িওয়ালার সাথে একা রেখে কোথাও একটা উধাও হয়ে গেছে। এবার কিন্তু যে গাড়ির ড্রাইভার জয় সিং, তার সন্দেহ আরো বেড়ে গেছিল। সে যেখানটাতে গাড়িটা সে যেখানটাতে ওই জিনিসগুলো পৌঁছে দেওয়ার কথা, সেই পর্যন্ত না গিয়েই পুলিশ স্টেশনে কল করেছিল। পুলিশ স্টেশনে কল করে জানিয়েছিল যে আমার সাথে এইরকম একটা ফ্যামিলি দুটো মাল নিয়ে কোথাও একটা পৌঁছাতে বলেছে, তবে তাদের মাল থেকে মানে একটা নীল ড্রাম থেকে একটা অদ্ভুত রকম গন্ধ বেরোচ্ছে, আমার মনে হচ্ছে যে সন্দেহজনক কিছু রয়েছে, প্লিজ একবার পুলিশ টিম থেকে যেন কাউকে পাঠিয়ে দেওয়া হয়, তারা এসে একটু চেক করবে। তো পুলিশের একটা দল, তারাও কিন্তু 5 মিনিটের মধ্যে তার গাড়ির কাছে এসে পৌঁছেছিল। তারপরে সেই মহিলা গীতা রায় আর তার ছেলে নিতিন পরিহার, তাদের কাছে ওই বাক্সের চাবি চাওয়া হয়। তারা বলে চাবি তাদের কাছে নেই। তখন পুলিশ তালা ভাঙে। তালা ভাঙার পরে তারা যেটা দেখতে পেয়েছিল সেটা হচ্ছে সিন্দুকের মধ্যে অনেক কয়লা। শুধু কয়লা নয়, ভালোভাবে দেখা গেলে বোঝা যায় যে কিছু মাংস টাইপের জিনিস পুড়ে যাওয়ার পরে যেমন হয়, তেমন জিনিসও রয়েছে ওই কয়লার সাথে। তাছাড়াও কেউ বাক্সতে যত্ন করে কয়লা রাখবেই বা কেন, আর তাতে তালাই বা বন্ধ করবে কেন? এই সমস্ত ব্যাপারটা যখন পুলিশের সন্দেহ বাড়িয়েছিল, পুলিশ সেই মহিলাকে আর তার ছেলেকে অ্যারেস্ট করে নিয়ে এসেছিল। মহিলা কিছুই বলেনি, আর ছেলেটা তো সত্যি সত্যিই কিছু জানতো না। তারপরে ছেলেটার কাছে ছেলেটার যে বাবার পরিচয় সেটা জানতে পারা যায়, ফোন নাম্বার জানতে পারা যায়। এবার বাবার ফোনটাকে সার্ভিলান্সে লাগিয়ে দেওয়া হয়েছিল, পুলিশ তার লোকেশন ট্রেস করছিল, কিন্তু ফোনটা সুইচ অফ ছিল। 18ই জানুয়ারি হঠাৎ করে ফোনটা কিছুক্ষণের জন্য সুইচ অন হয়, আবার অফ হয়ে যায়। পুলিশ কিন্তু তার লোকেশনটা ট্রেস করেছিল। সোজা পুলিশ টিম তার কাছে যায়, তাকে অ্যারেস্ট করে। তারপরে যেটা জানতে পারা যায় যে সে সেখান থেকে পালিয়ে নিজের প্রথম স্ত্রীর কাছে গেছিল। আর প্রথম স্ত্রীরও মনে হয়েছিল যে তার হাজবেন্ড নিজের দ্বিতীয় স্ত্রীকে ছেলেকে ফেলে রেখে আরো একজন নতুন গার্লফ্রেন্ডকে মেরে ফেলার পর তার কাছে এসেছে। তার মানে তার হাজবেন্ড শেষ বয়সে 64 বছর বয়সে তার কাছে ফিরে এসেছে। সেই জন্য তার উচিত তার হাজবেন্ডকে আশ্রয় দেয়া, তাকে রক্ষা করা। সে নিজের এক আত্মীয়র বাড়িতে তাকে লুকিয়ে রেখেছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি। পুলিশ গিয়ে তাকে অ্যারেস্ট করেছিল। পুলিশ কিন্তু তার আগে সেই যে তার প্রথম বউ, তার বড় ছেলে রয়েছে, 2জন মেয়ে রয়েছে, সবাই এখন বিবাহিত, সবার বাড়িতে, সবার শ্বশুর বাড়িতেও তাকে খোঁজা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তার যে প্রথম স্ত্রী, সে নিজের এক আত্মীয়ের বাড়িতে তাকে লুকিয়ে রেখেছিল, সেখান থেকে তাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে। বর্তমানে তার দ্বিতীয় স্ত্রী, তার দ্বিতীয় পক্ষের যে ছেলে, সে আর তিনি সবাই পুলিশ কাস্টাডিতে রয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনাটা শোনার পরে কি মনে হয়েছে নিজেদের বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।